বারুইপুরে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে। বামপন্থী নেতারা অভিযোগ করছেন বিজেপির স্থানীয় নেতা তার কথায় অভিযুক্তদের পুলিশ ছেড়ে দিয়েছে। পরিবর্তন চেয়েছিলাম কিন্তু এমন পরিবর্তন চাইনি, তারা বলছেন গরিব মানুষ। এই 2 মাসে বিজেপির একটি হচ্ছে তার প্রাথমিক অর্জন, তৃণমূল কংগ্রেসকে 3 টুকরো করে দেওয়া। গোটা রাজ্য জুড়ে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়া নিয়ে মহিলারা বিক্ষোভ করছেন। শুভেন্দু অধিকারী তিনি হিন্দু মুসলমান করে এটাকে তিনি ডিল করতে পারবেন না, এটা হচ্ছে এক চ্যালেঞ্জের জায়গা বিজেপি সরকারের জন্য। রাজ্যে প্রায় 2 মাস হলো বিজেপি ক্ষমতায় এসেছে, তার মধ্যেই একের পর এক ঘটনায় কার্যত বিজেপিকে যেমন সমালোচনার মুখেও পড়তে হচ্ছে, আবার বাজেটের মতো বিষয় যেখানে এক প্রকার সমালোচনা করার জায়গা নেই, কিন্তু ক্ষমতা আসার পর থেকে যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে, একের পর এক বিল আসছে রাজ্যে, সেইগুলো নিয়ে কিন্তু সমালোচনা চলছেই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্ক ভাদুরী, তার সঙ্গে কথা বলবো। প্রথমে বলবো, বিজেপি সরকারের এই 2 মাস যদি সংক্ষেপে বলতে হয় বা এক কথায় বলতে হয়, কিভাবে দেখছেন আপনি? বিজেপি সরকারের এই 2 মাসের যেটা প্রধান অর্জন যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক যে রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গে ছিল এবং যারা সংসদীয়ভাবে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল, যাদের 80 জনের কাছাকাছি এমএলএ, যাদের 29 জন এমপি, রাজ্যের অধিকাংশ জেলা পরিষদ তাদের দখলে, সেই দলটা কার্যত অবলুপ্ত হয়ে গেল এবং বিজেপি খুব সফলভাবে তৃণমূল কংগ্রেস দলটাকে ভেতর থেকে বাইরে থেকে শেষ করে দিতে পারলো। এটা হচ্ছে বিজেপির সবচাইতে বড় সাফল্য, যেখানে তৃণমূল দলটা কার্যত 3 টুকরো হয়ে গেল। একটা টুকরো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সবচেয়ে ছোট অংশ, একটা দিল্লিতে সাংসদদের দল যেটা এনসিপিআই নামে কাজ করছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যার সঙ্গে আছেন, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ যেই দলের সঙ্গে আছেন, এবং আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গের যারা আসল তৃণমূল বলে নিজেদেরকে দাবি করছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অরূপ রায়, তাদের অংশ। এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইনে বাঁয়ে যারা থাকতেন, যেমন ববি হাকিম, অরূপ বিশ্বাস, তাদের মতো মানুষজন, তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের এই যে অংশটা আসল তৃণমূল যারা নিজেদেরকে বলছেন, সেই অংশের সঙ্গে চলে গিয়েছেন। এবং আমরা দেখলাম যে তারা একটা জাতীয় কর্মসমিতির বৈঠক করে ফেললেন, যেই জাতীয় কর্মসমিতি থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে একটা কমিটি করলেন। এটা একটা আশ্চর্য ঘটনা। এইটা বিজেপির সবচাইতে বড় সাফল্য, পলিটিক্যাল সাফল্য। কিন্তু এর বাইরে যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গের জন্য এই 2 মাসে আমরা কি পেলাম, যদি আমরা পজিটিভ কিছু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে মহিলাদের জন্য আহ, বাস ভাড়া মুকুব করা হলো, ফ্রিতে মহিলারা ট্রাভেল করতে পারবেন এরকম বলা হলো। আমরা অন্নপূর্ণা ভান্ডারের ঘোষণা আমরা দেখলাম। এরকম কিছু কিছু বিষয়কে পজিটিভলি দেখতে চাই। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, যেটা তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, যে গোটা রাজ্য জুড়ে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়া নিয়ে মহিলারা বিক্ষোভ করছেন। গোটা রাজ্যের সর্বত্র, বালুরঘাট থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, দক্ষিণবঙ্গে বিক্ষোভ হচ্ছে, একটার পর একটা জায়গায় কিন্তু মহিলারা বিক্ষোভ করছেন। তারা অভিযোগ করছেন যে অন্নপূর্ণার ভান্ডারের টাকা তারা পাননি। এবং এটা খুব ইন্টারেস্টিং যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার ছিল কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার ছিল যে একদিকে মুসলিম ভোট, অন্যদিকে মহিলা ভোট। মুসলিম ভোট মমতা আগের বার যেমন একচেটিয়া ভাবে পেয়েছিলেন, এবার পাননি, তার নিজের দোষেই পাননি, কারণ মমতা মন্দিরের রাজনীতি করেছেন, নিউ টাউনে দুর্গাঙ্গন করেছেন। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি, সেটা তো প্রচুর মহিলাকে প্রাণিত করেছিল বিজেপিকে ভোট দিতে। আমরা কি দেখছি, মেকলিগঞ্জ, দাসপুর, কোচবিহার, রানীগঞ্জ, ডায়মন্ড হারবার, বোলপুর, মালদা, দিনহাটা, নলহাটি, মধ্যমগ্রাম, ইসলামপুর, ধূপগুড়ি, একটার পর একটা জায়গায় কিন্তু মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। কাজেই আমি জানি না যে এই বিক্ষোভকে বিজেপি কিভাবে আগামীতে ডিল করবে। এটা কিন্তু খুব খুব ক্রুশিয়াল, খুব ক্রুশিয়াল একটা জায়গা। এই যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে প্রচুর দীর্ঘ ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এটা নিয়েও কিন্তু মহিলাদের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ রয়েছে। তারপরেও পাওয়া যাচ্ছে না। তারপরেও অনেকে পাচ্ছেন না। এবং এইটা কিন্তু যদি এটা চলতেই থাকে, এটা বিজেপি, শুভেন্দু অধিকারী তিনি হিন্দু মুসলমান করে এটাকে তিনি ডিল করতে পারবেন না। এটা হচ্ছে একটা একটা প্রথম খুব বড় সংকটের জায়গা বলে মনে হয়, চ্যালেঞ্জের জায়গা বিজেপি সরকারের জন্য।
বিজেপি সরকারের আরেকটা মেজর চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে বুলডোজার রাজ যেটা পশ্চিমবঙ্গে তারা চালু করতে চেষ্টা করছেন, সেইটা একটা খুব কঠিন জায়গা। একের পর এক জায়গায় আমরা হকার উচ্ছেদ হতে দেখছি। এটা ঠিক যে মধ্যবিত্ত মানুষদের একটা বড় অংশ তারা কিন্তু হকার উচ্ছেদকে সমর্থন করছেন, তারা ঝকঝকে শহর দেখতে চান, এটা নিয়ে কোনো সংশয় রাখার কোনো কারণ নেই। এবং সাধারণভাবে গত দেড় দু দশকে আমাদের সমাজে সংবেদনশীলতাটা অনেকটা কমে গিয়েছে, সহযোগিতার বদলে প্রতিযোগিতাটা অনেকটা বেড়েছে। সেই জায়গা থেকে হকারদেরকে তাড়িয়ে দিলে যে মানুষ, মধ্যবিত্ত মানুষ যে খুব অখুশি হবেন ব্যাপারটা এরকম নয়। কিন্তু এই হকার উচ্ছেদ হলে কি হয়, একটা সস্তার ইকোসিস্টেম থাকে, সস্তার বাস্তুতন্ত্র থাকে, সেটা আক্রান্ত হচ্ছে। যে কম খরচে ঘুগনি মুড়ি পাওয়া যায়, কম খরচে ডিম সেদ্ধ খাওয়া যায়, হ্যাঁ, গরিব মানুষের খাবার, সেগুলো ভেঙে যাচ্ছে। এইটা একটা বড় একটা ধাক্কা। এবং আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বললেন যে পুজো পর্যন্ত হকার উচ্ছেদ হবে না। এবার এই হকার স্ট্রিট হকার না রেল হকার, স্ট্রিট হকারের উচ্ছেদ হবে না রেল হকারের উচ্ছেদ হবে কিনা, এগুলো একটু দেখার জন্য অপেক্ষা করতে হবে। আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় ঘটেছে এই বিধানসভা নির্বাচনে, সেটা আমরা তোমাদের চ্যানেলেও আমি আগেও বলেছি যে হিন্দু ভোটের অভূতপূর্ব কনসলিডেশন হয়েছে, অভূতপূর্ব কনসলিডেশন। এই যে ব্যাপক সংখ্যায় মানুষ, হিন্দু মানুষ ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে, তারা প্রত্যাশার জায়গা থেকে ভোট দিয়েছেন। এই যে বহু জায়গায় এই জিনিসটা শুনতে পাওয়া যাবে যে পরিবর্তন চেয়েছিলাম কিন্তু এমন পরিবর্তন চাইনি, কারা বলছেন? গরিব মানুষ। যে গরিব মানুষ তৃণমূলের তোলাবাজিতে, দুর্নীতিতে একদম অতিষ্ঠ হয়ে গিয়ে যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা কিন্তু অনেকেই ধীরে 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 তাদের ক্লান্তির কথা বলছেন, বিজেপির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ করছেন। ইন্টারেস্টিংলি বিজেপির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ মানে কিন্তু তৃণমূলের দিকে সমর্থন শিফট হয়ে যাওয়া, সেটা একেবারেই নয়। আরো একটা পয়েন্ট আমি বলতে চাই, বিজেপি যেটা করলো আনফর্চুনেটলি, অগ্নিমিত্রা পলের মতো খুব সিনিয়র লিডার তিনিও করলেন, একটা বোতলের দৈত্যকে বের করে ফেললো, সেটা হচ্ছে নৈরাজ্যের দৈত্য। এর আগেও পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, অনেকবার হয়েছে, 67 সালে, 69 সালে, 72 সালে, 77 সালে, 2011 সালে। কিন্তু এই যে রাজনৈতিক প্রতিপক্ষ পরাজিত যারা হেরে গেলেন, তাদেরকে টার্গেট করে ডিম ছোড়া হচ্ছে, তাদের লোকাল নেতা থেকে শুরু করে অত্যন্ত হাই প্রোফাইল এমপি পর্যন্ত তাদেরকে ডিম ছোড়া হচ্ছে। একদম কালচারে পরিণত হয়ে গেছে এখন, হ্যাঁ, এটা একটা এই যে কোনো ক্ষেত্রে ঘটছে দেখা যাচ্ছে। এই মব কালচার যেটা, এটা বাংলাদেশে আমরা দেখেছিলাম মাঝখানে শুরু হয়েছিল। সেদিনকে আমি দেখলাম যে একটা স্কুলের মধ্যে অভিভাবকরা ঢুকে প্রধান শিক্ষককে ডিম ছুঁড়ছেন। এই যে ডিম ছোঁড়ার সংস্কৃতি। আরো খুব মজার বিষয় যেটা, যেটা হচ্ছে যে এই ডিম কিন্তু ববি হাকিমকে খেতে হচ্ছে না, অরূপ বিশ্বাসকে খেতে হচ্ছে না, অরূপ রায়কে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, জাভেদ খানকে খেতে হচ্ছে না। এই ডিম তাদেরকেই খেতে হচ্ছে যারা বিজেপির ভাষায় ভালো তৃণমূল নন, যে তৃণমূলের নেতারা বিজেপির বি টিম হতে এখনো পর্যন্ত রাজি নন, হয়তো কালকেই রাজি হয়ে যাবেন, আমি জানি না, তারাই কিন্তু আক্রান্ত হচ্ছেন, তারাই কিন্তু ডিম খাচ্ছেন। কাজেই বিজেপির লোকজন যে ডিম ছুঁড়ছেন, এটা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ডিমটা ছুঁড়ছেন না, ডিমটা ছুঁড়ছেন যে তৃণমূল নেতারা বশ্যতা মানতে নারাজ, তাদেরকে ডিম ছুঁড়ছেন। বোতলের দৈত্যের কথা বলছিলাম, আমরা যখন কথা বলছি তার একটু আগেই যে খবর আসছে, বারুইপুরে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে। একটা বাচ্চা মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়েছে এবং অভিযুক্ত কিছু মানুষজনকে ধরে স্থানীয় মানুষজন তারা থানার হাতে দিয়ে দেয়। এবং ওখানে বিরোধীরা, আমি দেখলাম বামপন্থী নেতারা অভিযোগ করছেন যে বিজেপির স্থানীয় নেতা তার কথায় অভিযুক্তদের পুলিশ ছেড়ে দিয়েছে এবং তারপরে গণপিটুনিতে একজন অভিযুক্ত মারা গেছেন, গাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে। এটা মব, এই যে মব কালচার সর্বত্র, এই যে মানুষজন ডিম ছুঁড়ছে, এটা তো আসলে মব কালচারের তৈরি হয়, মবতন্ত্র। এই জায়গাটা কিন্তু এটা খুব বিপজ্জনক জায়গা। বোতলের দৈত্য যখন, নৈরাজ্যের দৈত্য যখন বেরিয়ে আসে না, সেটা শুধু বিরোধীকে পোড়ায় না, শাসকের গায়েও কিন্তু এর আঁচ লাগে। কাজে সব মিলিয়ে এই 2 মাসে বিজেপির অর্জন বলতে ওই একটি হচ্ছে তার প্রাথমিক অর্জন, তৃণমূল কংগ্রেসকে 3 টুকরো করে দেওয়া। এর বাইরে অর্জন বলতে আমি আমি খুব কিছু অর্জন দেখছি না। ধরো গুন্ডা দমন বিল, গুন্ডা দমন আইন নিয়ে খুব হইচই করা হচ্ছে।
তুমি নিশ্চয়ই স্কুলে রাওলাট আইনের কথা পড়েছো। এই গুন্ডা দমন আইনের সাথে ঔপনিবেশিক রাওলাট আইনের কার্যত কোনো ফারাক নেই, একই রকম। বিনা বিচারে ধরে রাখা যাবে, বিনা বিচারে জেলে ঢুকিয়ে দেওয়া যাবে। এগুলো করলে কি হয়? এগুলো করলে যেটা হয় যে বিচার ব্যবস্থার প্রতি, সরকারের প্রতি, পুলিশের প্রতি মানুষের যে সামান্য যে তার যে আস্থা, ভরসার জায়গা, সেগুলো না ক্রমাগত আরো ক্ষতিগ্রস্ত হতে থাকে। এবং এর ফলে যেটা হয়, পুলিশ যদি কোনো আসলেই যে গুন্ডা তাকেও গ্রেফতার করে, মানুষের মনে এই সংশয় তৈরি হয় এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতারি নয় তো। কাজেই 2 মাসের অর্জন বলতে মোটের ওপর কিন্তু এই, এর বাইরে আরো কিছু ইন্টারেস্টিং প্রতিশ্রুতি রয়েছে। অগ্নিমিত্রা এগুলো বেশি বলছেন। কলেজ স্ট্রিটকে অক্সফোর্ড স্ট্রিটের মতো করে তিনি সাজাবেন। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট আমার খুব খুবই পছন্দের রাস্তা, প্রিয় রাস্তা। আমি লন্ডনে থাকলে ওই রাস্তায় হাঁটতে ভালোবাসি, কফি খেতে ভালোবাসি। কিন্তু অক্সফোর্ড স্ট্রিটের সঙ্গে তো বইপত্তরের খুব একটা যে সম্পর্ক আছে, ব্যাপারটা এরকম নয়। ঠিক আছে, সেটা খুবই উঁচু পর্যায়ের একটা শপিং ডেস্টিনেশন। আমি জানি না যে কলেজ স্ট্রিটকে অক্সফোর্ড স্ট্রিটের মতো করে বানানোর কথা উনি বলছেন, তাতে বাংলার বই ব্যবসার কি লাভ হবে, বই বিক্রেতাদের কি লাভ হবে, বা কলেজ স্ট্রিটের যে কম্পোজিশন এই মুহূর্তে যা গোটা ব্যাপারটা যেরকম ভাবে আছে, সেইটাকে অক্সফোর্ড স্ট্রিট বানাতে গেলে কি আসলে গরিবের পেটেই আবার লাথি পড়বে? এই প্রশ্নগুলো কিন্তু সঙ্গীতা থেকেই যাচ্ছে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।